অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে তার ঘোষিত প্রার্থীকেই আপনাদের কাছে ভোট দেওয়ার আবেদন করছি বা ইউসুফ পাঠানকেই সমর্থন করছি। আমি ইউসুফ পাঠানকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন নিয়ে যাব। নমস্কার, খবর সাদা কালোয় আপনাদের স্বাগত। আমি গৌরব বিশ্বাস। আমার সঙ্গে রয়েছেন সময়ের কণ্ঠ পত্রিকার সম্পাদক জামিতুল ইসলাম। নমস্কার। আজ আমরা জামিতুলের সঙ্গে যে বিষয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে খুব সংক্ষেপে এরকম: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যা বলেছিলেন এবং আজ অর্থাৎ বৃহস্পতিবার সেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যা বললেন। বুঝতে পেরেছি জামিতুল মোটামুটি আমাদের বিষয়টা। 10 মার্চ ব্রিগেড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই মঞ্চে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক এক করে রাজ্যের 42টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন এবং সেখানটায় আমরা বেশ অবাক হয়েছিলাম। এমন একজনের নাম তিনি বহরমপুর লোকসভা কেন্দ্রের জন্য করেন, ক্রিকেটার ইউসুফ পাঠান। এবং তারপর এটা ছিল 10 মার্চ। 11 মার্চ থেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন, বা আমরা খবরের কাগজে বা খবরের সংবাদ মাধ্যমে যে কথাটা আকছার শুনতে পাই, বিস্ফোরক হয়ে উঠলেন হুমায়ুন কবির। কি বলেছিলেন তখন হুমায়ুন কবির? একেবারে তাই। প্রথমে সাদা কালো পত্রিকাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই। এখন ঘটনা হচ্ছে যে হুমায়ুন কবির রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার একটা বর্ণময় চরিত্র আমরা অনেকেই জানি। তো সেক্ষেত্রে এই মুর্শিদাবাদ রাজনীতিটা তো অন্যরকম একটা মাটি, ফলে এটা কংগ্রেসেরই গড়। সেই জায়গাতে কংগ্রেস থেকে হাতে খড়ি হুমায়ুন কবিরের। এখন হুমায়ুন কবির সেই দিনে যেটা বলতে চেয়েছিলেন যে মুর্শিদাবাদের এই বহরমপুর লোকসভা কেন্দ্রে এখন গুজরাট থেকে হায়ার করে একজনকে এখানে প্রার্থী করাটা কেন হলো? কারণ তাহলে কি এই মুর্শিদাবাদ জেলার যে 22টি বিধানসভা, তাতে কি কোনো নেতা সত্যি অধীর রঞ্জন চৌধুরীকে মোকাবিলার জন্য কোনো নেতা নেই? এটাই তিনি প্রশ্ন তুলেছিলেন। এবং তিনি এও তুলেছিলেন যে বহরমপুর লোকসভার বিস্তীর্ণ অংশের মানুষের সুবিধা অসুবিধার জন্য তাহলে কি মানুষকে গুজরাটে যেতে হবে, বা একটা সই করতে গেলে গুজরাটে যেতে হবে? এটা কার্যত একটা ন্যায়সঙ্গতই প্রশ্ন। আমি বলবো দল মত নির্বিশেষে যদি ব্যক্তি হুমায়ুন কবিরের এই প্রশ্নটা বলা হয়, তাহলে এই প্রশ্ন কিন্তু হুমায়ুন কবিরের নয়, এ প্রশ্ন বহরমপুর লোকসভার সাধারণ নাগরিকের প্রশ্ন। সেটাই তিনি করেছিলেন এবং তিনি রাজনৈতিকভাবে যেটা প্রশ্ন তুলেছিলেন সেটা হচ্ছে যে মুর্শিদাবাদে কোনো নেতার সঙ্গে আলোচনা না করেই এরকম একজন প্রার্থীকে সিলেক্ট করা হলো কেন? তাতে একটা ক্ষোভ অসন্তোষ তৈরি হয়েছিল, এটা স্বাভাবিকই। তো তিনি এটাই বলেছিলেন যে এই প্রার্থীকে আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারছি না। আমি অধীর রঞ্জন চৌধুরী আবারও জিতে যাবে, এই প্রার্থী কখনোই জিততে পারবে না এবং এই প্রার্থীর হয়ে ভোট প্রচারে আমি নামবো না, প্রয়োজনে আমি নির্দলে প্রার্থী হতে পারি, একথা তিনি বলেছিলেন। এবারে আরো একটা কথা উনি বলেছিলেন যে বাইরে থেকে নিয়ে এসে খেলোয়াড় বা বাইরে থেকে নিয়ে আসা কোনো গায়ক, এবং গায়ক বলতে তিনি ইন্দ্রনীল বাবুর কথাই বলেছেন, সেটা আমরা জানি। ইন্দ্রনীল বাবু ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি বিপুল মার্জিনে হেরে গেছিলেন। তারপরে কি এমন হলো? আমরা যেমন বলি যে তিনি মেলালেন। এই যে ইউসুফ পাঠান আজকে বহরমপুরে এসেছিলেন বৃহস্পতিবার, এবং সেখানে আমরা আগে থেকে দেখলাম আবু তাহের খান ছিলেন, বিধায়ক হুমায়ুন কবির ছিলেন, এবং হুমায়ুন কবিরের গলায় আজকে একদম উল্টো সুর। এই মেলালেনটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ হচ্ছে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে এই শাসক দল তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান ঠিকই, কিন্তু সাংগঠনিকভাবে যেহেতু এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা গ্রহণযোগ্যতা তৈরির ক্ষেত্রে উনি যেভাবে জেলায় জেলায় ক্যাম্পেইন করা থেকে শুরু করে এবং সাংগঠনিকভাবে উনি তো প্রধান, ফলে সাংগঠনিকভাবে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপেই বরফ গলল। এবং এটা তো নিঃসন্দেহে রাজনীতিতে অনেক কিছুই সম্ভব, এবং এরকম একটা ঘটনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই
কিছু একটা বলেছেন যে সেই তার ভিত্তিতে শুধু তো হুমায়ুন কবির নয়, হুমায়ুন কবিরের মতো হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ তিনিও বিরোধিতা করেছিলেন। তো আমি যতদূর খবর পেয়েছি বা সংবাদ মাধ্যমের একজন সংবাদকর্মী হিসাবে আরও অনেকেই খবর পেয়েছে যে রাজ্যে গত দুদিন আগে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে ডেকে পাঠায় রাজ্য নেতৃত্ব, এবং কার্যত এটা সত্যি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে তারা গেছিলেন এবং বৈঠকও করেছিলেন। তবে এটুকু বলতে পারি যে হুমায়ুন কবির যেভাবে এই ইউসুফ পাঠানের বহরমপুর লোকসভা প্রার্থী ঘোষণা হওয়ার পর যেভাবে হুমায়ুন কবির বিস্ফোরক মন্তব্য করেছিলেন, যে প্রশ্ন তুলেছিলেন, তাতে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের একটা চ্যালেঞ্জের জায়গা, এবং তৃণমূল কংগ্রেস খানিকটা ভয় পেয়েছিলেন, এবং তৃণমূল কংগ্রেসের একটা সাংগঠনিকভাবে বাজে পরিস্থিতি তৈরি হচ্ছিল। তবে এই হুমায়ুন কবির যে সুর বদলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে, এতেও নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের জন্য একটা অত্যন্ত সুখকর দিন বলে রাজনৈতিক মহল অন্তত মনে করবে। এই কারণে করবে যে হুমায়ুন কবিরের মতো একজন ব্যক্তিত্ব, আপনাকে বলি যে মুর্শিদাবাদে কেন গোটা রাজ্যে যে সময় কংগ্রেসের পিরিয়ড সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে পশ্চিমবঙ্গে যেমন মোতাহার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমরা বাম আমলে বা এই মানে তৃণমূল আমলে তো বলাই যায় না, কারণ হচ্ছে তৃণমূলের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা যাবে মন্ত্রিত্বের সব পদই গুরুত্বপূর্ণ পদ তারই। তিনি শিল্পমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মানে ভূমি সংস্কার মন্ত্রী, তিনি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, ফলে একটা গুরুত্বপূর্ণ পদ মুখ্যমন্ত্রী নিয়ে আছেন, এবং সংখ্যালঘু যে মাইনরিটি ডিপার্টমেন্ট তারও মন্ত্রী মমতা। তো স্বাভাবিকভাবে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে যেভাবে একটা স্বরাষ্ট্র দপ্তর তার মন্ত্রী মোতাহার হোসেনকে দিয়েছিল, তো আমি মনে করি যে সেই সময় যেমন বলা হতো যে সোমেন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায় এবং প্রিয়রঞ্জন দাসমুন্সী এদের একটা জুটি ছিল, সেই সময় এবি গনি খান চৌধুরী যেমন মালদা একটা ডেভেলপ করেছেন, ঠিক তেমনভাবে মুর্শিদাবাদের রাজনীতি যদি দেখা যায় তাহলে আব্দুল সাত্তার সাহেব কিন্তু অনেক কিছু করার চেষ্টা করেছেন এবং করতে চেয়েছিলেন। তো সেই রাজনৈতিক প্রেক্ষাপট আর বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট তো নিঃসন্দেহে একটা অনেক বদলে গেছে। তো আমার মনে হয় যে হুমায়ুন কবিরের সাংগঠনিক ব্যক্তিত্ব সেই সাত্তার সাহেবদের মতোই একজন ওজনদার ব্যক্তিত্ব বলে আমি অন্ততভাবে মনে করি। এবং হুমায়ুন কবিরের এটা মনে আছে যে হুমায়ুন কবির সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী হলে যে কংগ্রেস আমলে একজন ডিএম এসপিকে বলছেন যে এখান থেকে উড়িয়ে দেব এবং মনে করলে গোটা টেক্সটাইল মোড় অবরুদ্ধ করে রাখবো, এবং তিনি মাঝে মাঝেই একটা বিতর্কিত মন্তব্য করে ওঠেন। এটা তো এমনি নিজে হুমায়ুন কবির করছেন না, একটা নিশ্চিত স্বতঃস্ফূর্ত একটা লোকবল একটা ব্যাপার আছে। তো সেই জন্যে আমি কেন রাজনৈতিক মহলের বিশেষ একটা অংশ হুমায়ুন কবিরের কোনো বক্তব্যে মানে নিশ্চয়ই একটা সারবত্তা থাকে, হয়তো হুটহাট করে অনেক কিছু বলেন ঠিকই, কিন্তু তার একটা বেসিক যে মানে জায়গাটা সেটা কিন্তু উনি ধরে রাখেন। তো সেই জায়গা থেকে এখন হুমায়ুন কবিরের এই সুরবদলটা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের কাছে একটা ভালো দিক বলে মনে হয়। তবে হুমায়ুন কবির কতটা এই ইউসুফ পাঠানকে সেই জেতার জন্য ঝাঁপিয়ে পড়বেন সেটা একটা সময়ের ব্যাপার, সময় বলবে এটা যে আদৌ কতটা কি কার্যকর হবে আর কি। এবার তুমি যেটা বলছিলে যে হুমায়ুন কবিরের যে প্রশ্ন, সেটা শুধু হুমায়ুন কবিরেরই নয়, ওই লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষও তাই বলছিলেন। আমি ধরে নিলাম যেহেতু হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক, তৃণমূলের একদম রাজ্য নেতৃত্ব, বা ধরেই নিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারটাকে বরফ গলিয়ে দিলেন বা বরফ গলল, কিন্তু সাধারণ মানুষের মনে যে বরফ, সেটা কি গলবে বলে মনে হয় তোমার? আমার তো মনে হয় সাধারণ মানুষের বরফটা গলবে না। এই কারণে গলবে না যে ইউসুফ পাঠান
তিনি একজন নন বেঙ্গলি মানুষ। মুর্শিদাবাদের মাটি, মানুষজন খেটে খাওয়া প্রান্তিক এলাকার মানুষ, তারা শ্রমজীবী এবং অনেক ভাবে তারা বঞ্চিত এবং অসহায়। তাদের ভাষাগত দিক দিয়ে যেমন অসুবিধা এবং মানুষের যে প্রান্তিক চাহিদা, সেই বিষয় নিয়ে ইউসুফ পাঠানকে আদৌ কি তারা পাবে, এটা নিয়ে তাদের মনে একটা কৌতূহল, একটা প্রশ্ন সবসময় থাকবে। এক্ষেত্রে অধীররঞ্জন চৌধুরী, তার একটা আলাদা যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু এখনও রয়েছে এবং অধীররঞ্জন চৌধুরী আর যাই হোক, বহরমপুরে তো তাকে পায় মানুষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউসুফ পাঠান মানুষের জায়গায় সেই গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে বলে, মানে অন্ততপক্ষে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভার মানুষ সেটা মনে করছে না। আমাদের আলোচনা আজকে মোটামুটি এইটুকুই। জামিতুল অনেকটাই বলল। সেটা হচ্ছে আমরা দেখে নিলাম যে হুমায়ুন কবির প্রথমে আমরা বলেছিলাম যা বলেছিলেন এবং যা বললেন। এখন বাকিটা সময় বলবে যে সত্যি সত্যি হুমায়ুন কবির গোটা ব্যাপারটা বরফ গলে গেল এবং তিনি ইউসুফ পাঠানের জন্য ঝাঁপিয়ে পড়লেন, নাকি উপর একটা ব্যাপার তিনি করলেন নেতৃত্বের চাপে, বাস্তবে ক্ষোভটা ক্ষোভই থেকে গেল। কে জিতবে কে হারবে এটা তো অবশ্যই সময় বলবে। তবে আমরা এটা দেখলাম যে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নয়, আগেও দেখেছি এবারও দেখলাম। ফলে আজকেই যা বলছি সেটাই যে ধ্রুব তা কখনোই হয় না, যেমনটা হলো হুমায়ুন কবিরের ক্ষেত্রে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।